চ্যাম্পিয়ন্স লিগে বুধবারও ম্যাচ আছে কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগে, যেখানে একটা দলের অস্তিত্বের লড়াই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার জন্য। সেই দলটার নাম রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবিউতে কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগ যখন আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলবে, তখন তাদের ডেফিসিট 3টা গোলের। এই 3টা গোলের ডেফিসিট কি এই সান্তিয়াগো বের্নাবিউতে করা সম্ভব কিনা, সেখানে সবগুলো প্লেয়ার অর্থাৎ সেখানে কোর্তোয়া থেকে শুরু করে বেলিংহাম সবাই তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বলছেন যে কামব্যাক সম্ভব। রিয়াল মাদ্রিদ একটা ইন্টারেস্টিং ভিডিও পোস্ট করেছে 1 মিনিট 21 সেকেন্ডের, সেখানে বলা হচ্ছে কামব্যাকটা সম্ভব। আদৌ কি সম্ভব কিনা? ইতিহাস তো আসলে সেই কথা বলে না। রিয়াল মাদ্রিদ কখনো ফার্স্ট লেগে 3-0 গোলে হেরে এরপরে ওঠে নাই, কিন্তু ইতিহাসে আবার আছে যে 4টা প্রত্যাবর্তনের গল্প চ্যাম্পিয়ন্স লিগে খুব বিখ্যাত হয়ে আছে। তার ভেতরে 3টা দলই স্প্যানিশ, যেটা শিকার বার্সেলোনা হয়েছে। বার্সেলোনা এই ঘটনা দেখিয়েছে, কিন্তু এবার রিয়াল মাদ্রিদের জন্য চ্যাম্পিয়ন্স লিগে চ্যালেঞ্জ যেটা, আপনি বলছিলেন যদিও অস্তিত্বের কথা, কিন্তু 15 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের নিশ্চয়ই অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন আসে না। যারা আবার এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বটে, তাদের পক্ষে অসম্ভব নয়। এবং রূপকথার গল্প যদি কোথাও জন্ম দেওয়া সম্ভব হয়, সেই দলটা রিয়াল মাদ্রিদই এবং সেই স্টেডিয়ামটা সান্তিয়াগো বের্নাবিউ। এবং কারো বিপক্ষে যদি সেটা সম্ভব হয়, তাহলে সেই দলটার নামও আর্সেনাল। কিছু কিছু দিক থেকে আর্সেনালের এরকম মানে গড়বড় পাকানোর সুযোগ আছে। কিন্তু তারপরও এই আর্সেনাল এমন না যে যারা আসলে 3 গোলের লিডটা হাতছাড়া করতে পারে। আর্সেনাল তাদের ডিফেন্সের কারণে আমার মনে হয় গেল 2-3 মৌসুম ধরে আর্সেনালের যত প্রেইজ, তার অন্যতম কারণ তাদের ডিফেন্সিভ সলিডিটি। হ্যাঁ, গ্যাব্রিয়েল তো এই ম্যাচেও ফিরবেন না, কিন্তু তারপরও আর্সেনালের আমি আসলে সুযোগ দেখি না যে তারা 3-0 গোলে এগিয়ে থাকা ম্যাচ বার্নাবিউর নাটক ফাটক রোমাঞ্চ যাই বলেন না কেন, সেটা জমিয়ে তারা উদ্ধার করতে পারবে, বা আর্সেনালের পক্ষে এই লিড হারানো সম্ভব আমার মনে হয় না। রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইন আপনি বলতেই পারেন যে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে খুবই ইনএফিশিয়েন্ট। ভিনিসিউসের কথাটা স্পেসিফিকলি বলতে হয়, যখন আপনি ভিনিসিউসকে এই আর্সেনালের ব্যাকলাইনের এগেনস্টে আরেক দফা যেতে দেখবেন, তখন আপনার মাথায় থাকবে হয়তো চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিউসের রেকর্ডটা অনেক ভালো, কিন্তু সেটা তো এখন কিছুটা হলেও অতীত হয়ে গেছে। গ্রুপ পর্বের পর বেশ কয়েকটা ম্যাচ ধরে টানা তিনি গোল পাননি। এমবাপে মেজাজ ঠিক হারাননি, খুবই অদ্ভুত একটা ট্যাকল করে লাল কার্ড দেখেছেন। সো কার্লো আনচেলত্তির উপরও প্রেশার রয়েছে এইভাবে এই ম্যাচটা ডেলিভার করে, এবং সেটা সম্ভবত খুব তাড়াতাড়ি করতে হবে। কামাভিঙ্গা থাকছেন না এই ম্যাচে, কিলিয়ান এমবাপের খেলতে কোনো সমস্যা নেই, এবং এই রিয়াল মাদ্রিদ অনেকটুকু আসলে কিলিয়ান এমবাপে নির্ভর। এখন আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ আসলেই নাটক জমাতে পারবে কিনা, প্রত্যাবর্তন করতে পারবে কিনা, এটা আমরা একজন রিয়াল মাদ্রিদের অ্যানালিস্টের কাছ থেকেই জানতে চাই। ম্যানেজিং মাদ্রিদের অ্যানালিস্ট মেহেদি হাসান যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মেহেদি, আপনি রিয়াল সোসিয়েদাদের সঙ্গে কোপা দেল রের সেমিফাইনাল ম্যাচটা কভার করেছেন সান্তিয়াগো বের্নাবিউতে বসে। এরপরে রিয়াল মাদ্রিদ 3 ম্যাচ খেলেছে, যার ভেতরে একটা জিতেছে আলাভেজ। ব্যাড লাক কি আপনি এনেছেন নাকি? হ্যাঁ, আমার হয়তো আরো মাদ্রিদে দীর্ঘ সময় থাকলে, স্পেশালি আর্সেনালের ম্যাচটার জন্য থাকলে একটা বেটার সুযোগ থাকতো বলা যায়। আচ্ছা, কতখানি সুযোগ দেখছেন, মানে রিয়াল মাদ্রিদের সম্ভাবনা কতখানি দেখেন এই আর্সেনালের বিপক্ষে সেকেন্ড লেগে? রিয়াল মাদ্রিদ যেহেতু মানে দলটার নাম রিয়াল মাদ্রিদ এবং কম্পিটিশনটার নাম চ্যাম্পিয়ন্স লিগ, সুযোগ আসলে সবসময় থাকে। আমরা আপনাদের গ্রাফিক্সটাতে দেখছিলাম যে বার্সেলোনার একটা কামব্যাকের কথা লেখা ছিল, এসি মিলানের একটা কামব্যাকের কথা লেখা ছিল। রিয়াল মাদ্রিদ নিজেই হচ্ছে 3 বার 3 গোলের ডেফিসিট পার করে চ্যাম্পিয়ন্স লিগে হচ্ছে মানে প্রথম লেগে 3 গোলের ডেফিসিট পার করে পরে বার্নাবুতে সেই ডেফিসিটটা কভার করে পরের রাউন্ডে গিয়েছে। এরকম রেকর্ড রিয়াল মাদ্রিদের নিজেরই আসলে 3 বার রয়েছে, যখন ইউরোপিয়ান কাপ নামে ছিল তখন সেই সময়। কিন্তু ওই যেই সময়গুলোতে রিয়াল মাদ্রিদ সেটা করেছে, সেই রিয়াল মাদ্রিদ দলগুলোর রিয়ালিটিটা, কিংবা আমরা যদি নিকট অতীতের রেমন্তাদাগুলো দেখি, যেটা 2022 সালে রিয়াল মাদ্রিদ পর অনেকটা বলা যায় যে পরপর 3 রাউন্ডেই তারা করেছে। আমরা গত মৌসুমে দেখি যে বায়ার্ন মিউনিখের সাথে একেবারে শেষ দিকে তারা ম্যাচে ফিরে এসেছে। ওই কামব্যাকগুলোরও রিয়েলিটিটা একটু ভিন্ন ছিল। সেই রিয়েলিটিগুলো যদি রিয়াল মাদ্রিদের দলের ফর্ম কেমন ছিল, সেই দলের আত্মবিশ্বাস কেমন ছিল, এই সব কিছু আমরা বিবেচনায় নিই। অপোজিশন যেই দলগুলো ছিল, প্রতিপক্ষেরও আত্মবিশ্বাস কেমন ছিল বা প্রতিপক্ষেরও ফর্ম কেমন ছিল, সেই ফ্যাক্টরগুলোকে যদি আমরা নিই, এবং
একেবারেই হচ্ছে আমরা যদি বেয়ার মিনিমাম ম্যাথমেটিক্সের কথা চিন্তা করি যে গোলের ডেফিসিটটা কত ছিল, 1 গোলের ডেফিসিট ছিল বা 2 গোলের ডেফিসিট ছিল, সেই ডেফিসিটগুলো কিন্তু রিয়াল মাদ্রিদ কভার করতে পেরেছে। কিন্তু ডেফিসিটটা যখন 3 গোল, তখন আমার মনে হয় কাজটা অনেক 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 কঠিন। রিয়াল মাদ্রিদ শেষবার এরকম একটা সিচুয়েশনের সামনে দাঁড়িয়েছিল 2013 সালে, যেখানে তারা ফার্স্ট লেগ 3 গোলের ব্যবধানে হেরেছিল ডর্টমুন্ডের সাথে। সেকেন্ড লেগে কিন্তু 5 মিনিটের মধ্যে 2 গোল করে ফেললেও 87 মিনিটের পর তারা শেষ পর্যন্ত আর তৃতীয় গোলটা করতে পারেনি, যে গোলটা তাদেরকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেত। আমার কাছে মনে হয় নিকট অতীতে আমরা যতগুলো রেমন্তাদা দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন এবারের কাজটাই। রিয়াল মাদ্রিদ অবশ্যই ক্লাব হিসেবে এটা মার্কেট করার চেষ্টা করবে যে না, আমাদের পক্ষে এটা করা সম্ভব। অবভিয়াসলি তারা বলবে না যে আমাদের পক্ষে করা সম্ভব না, কিন্তু একেবারে আর্সেনালের ফার্স্ট লেগের পর ইমিডিয়েটলি এর পরের প্রেস কনফারেন্সে কার্লো আনচেলত্তি যেটা বলেছেন, সেখানে তার কথায়ও কিন্তু আমরা আউট এন্ড আউট আত্মবিশ্বাস দেখতে পাইনি। তিনি সরাসরি মানে বলে ফেলেছেন যে কাজটা আমাদের জন্য অনেক কঠিন, কিন্তু আমরা চেষ্টা করব। কিন্তু আমরা যদি 2013 সালে ফিরে যাই, মরিনহো ডর্টমুন্ডের সাথে হারার পর সাথে সাথে বলেছেন উই উইল কাম ব্যাক, এবং তারা যেভাবে খেলেছিল বার্নাব্যুতে 2013 সালে বোঝাই যাচ্ছে যে মেহেদী ভাই, বোঝা যাচ্ছে আপনার যথেষ্ট আত্মবিশ্বাস মানে আছে এবং অতীত রেকর্ড ফেকর্ড টেনে সেই অবস্থাতেই আছেন। এক্স্যাক্টলি, এবং কঠিন কাজের কথা বলছেন। এই কঠিন কাজটা মানে কঠিনটা শেষ করতে হলে আর্সেনালের বিপক্ষে ফার্স্ট লেগে যে কাজগুলো হয়েছিল সেটার ঠিক কোনটা অপোজিট করতে হবে, অর্থাৎ রিয়াল মাদ্রিদকে আসলে কি কাজটা করতে হবে যেখানে এই কঠিন কাজটা আসলে সহজ হয়ে আসলেও আসতে পারে? এটার আসলে আমার মনে হয় খুব ভালো সূত্র টনি ক্রুজ বলে দিয়েছেন 2-1 দিন আগে। উনি বলেছেন যে রিয়াল মাদ্রিদকে এই ম্যাচ যদি কোনোভাবে মানে বের করে আনতে হয়, তাদেরকে সেটা করতে হবে ম্যাচের প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যে। আসলে যখন ব্যবধানটা, আবারও বলছি, ব্যবধানটা যখন 3 গোলের, তখন আপনি ওই শেষ 10 মিনিটের বার্নাবুর ম্যাজিক, ডার্ক ম্যাজিক যেটাই বলি না কেন, সেটার উপর আসলে পুরোপুরি নির্ভর করতে পারবেন না। আপনাকে পুরো 90 মিনিট ভালো খেলতে হবে, অন্তত খেলা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার জন্য। বাট এখানেও আসলে অনেকগুলো কিন্তু পরন্তু থেকে যায়, কারণ রিয়াল মাদ্রিদ গোল দিতে পারলেও তারা ক্লিন শিট রাখার ক্ষেত্রে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের দর্শক, সমর্থক, সাংবাদিক কারো মধ্যে আসলে সেই ধরনের আত্মবিশ্বাস নেই যে রিয়াল মাদ্রিদ 90 মিনিট ক্লিন শিট রাখতে পারবে কিনা। তাদের স্পেসিফিক্যালি ডিফেন্সিভ ফর্মটা এই মুহূর্তে যেমন, কিন্তু রিয়াল মাদ্রিদকে প্রথম লেগের ভুলগুলো শুধরে নিতে হলে বা এই ম্যাচের কন্ট্রোল নিতে হলে একেবারে শুরু থেকে ভালো খেলতে হবে এবং প্রথম 10 থেকে 15 মিনিটের মধ্যে অন্তত একটা গোল করে ফেলতে হবে। মেহেদী, কিরকম 11 চান? ভালভার্দেকে কি রাইট ব্যাকে চান, মিডফিল্ডে চান, সেবায়োসকে কি শুরু থেকে চান? মানে কি হওয়া উচিত? মিডফিল্ডে তো মারটা খাচ্ছে রিয়াল। জি, এখানে আমার মনে হয় কনসেনসাসটা এরকম যে ভালভার্দে এই ম্যাচে মিডফিল্ডেই খেলুক, কারণ তিনি রাইট ব্যাকে খেললে আমাদের ডিফেন্সিভ সলিডিটিটা বাড়ে। এখানে আসলে ডিফেন্সিভ সলিডিটি নিয়ে রিয়াল মাদ্রিদ খুব একটা বেশি চিন্তিত না। তারা একেবারে শুরু থেকে ফ্রন্ট ফুটে খেলতে যাচ্ছে, শুরু থেকেই একটা গোল বের করে আনতে চাইছে। সেটার জন্য যদি আমরা ভালভার্দে থেকে মিডফিল্ডে দেখি, আমি আসলে একেবারেই অবাক হব না। মিডফিল্ডটা হতে পারে এমন যে ভালভার্দে খেলছেন, চুয়ামানি খেলছেন এবং জুড বেলিংহাম শুরু থেকে খেলছেন, ডানি সেবায়োস পরে কোনো একটা সময় ম্যাচে চলে আসছেন। যদি, কেননা তিনি আই থিঙ্ক 2 থেকে 3 মিনিট খেলেছেন লাস্ট ম্যাচে, তাকে খুব একটা বেশি সময় দেওয়া যায়নি। আলাভেজ আসলে যেভাবে খেলছিল, তিনি মাত্র ইনজুরি থেকে ফিরে এসেছেন। বাট আবার ভালভার্দে রাইট ব্যাকে খেললেও আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ বড় ম্যাচ যেগুলো ছিল ভালভার্দে রাইট ব্যাকে খেলা শুরু করার পর থেকে তিনি কিন্তু সবগুলো আসলে রাইট ব্যাকেই খেলেছেন, লুকাস ভাস্কেসকে স্টার্ট করানো হয়নি। আর একটা প্রশ্ন আছে আমার, বার্নাবিউতে যেহেতু ম্যাচ কভার করেছেন, এই প্রশ্ন মানে করার লোভ সামলাতে পারছি না যে রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যায়, বার্নাবিউ তো আরো কয়েক ঘন্টা আগে থেকেই ভরতে শুরু করে দেয়। কোপা দেলের ম্যাচ ছিল, আপনিও একটা ওইখানে মোটামুটি একটা প্রত্যাবর্তনই দেখেছেন যে ম্যাচটা আপনি কভার করেছেন। বার্নাবিউর অ্যাটমসফিয়ার আসলে মানে কিরকম ইম্প্যাক্ট ফেলে, আপনার তো নিজের চোখে দেখা। বার্নাবুর অ্যাটমসফিয়ারটা আসলে দিস ইজ আ বিস্ট ইন ইট সেলফ। এটা সরাসরি এক্সপিরিয়েন্স করা ছাড়া বোঝানো খুব কঠিন। এই স্টেডিয়ামটা আসলে একটা বিস্টের মতো মুভ করে যখন রিয়াল মাদ্রিদের একটা গোল প্রয়োজন হয়, এবং এটা আসলে রিয়েল লাইফে স্টেডিয়ামের ভিতর প্রেস বক্সে বসে থেকে এক্সপিরিয়েন্স করাটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা ছিল। কোপা ডেল রের ম্যাচ হলেও রিয়াল সোসিয়েদাদও একটা বড় দল এবং কোপা ডেল রের সেমিফাইনাল ছিল, এবং রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ একটা সময় আসলে পিছিয়ে গিয়েছিল সেই টাইতে। সেখান থেকে তারা যেভাবে ফিরে এসেছে, তখন আসলে দর্শক যথেষ্ট সমর্থন করে। দ্য স্টেডিয়াম ইজ এক্সট্রিমলি লাউড। ওইটা আমরা আসলে স্ক্রিনে বুঝতে পারি না। যখন
কমনওয়েলথ ওয়াকেরের ওই সঙ্গীতটা যখন ওঠে দর্শকদের মধ্য থেকে, বা গোল হওয়ার পর যখন যেই প্লেয়ার গোল দেয় তার নামের প্রথম অংশটা স্টেডিয়াম অ্যানাউন্সার নেন এবং পরের অংশটা দর্শকরা সবাই একসাথে নেন, ওই সময়গুলোতে দিস স্টেডিয়াম ইজ এক্সট্রিমলি লাউড। অনেকে, বিশেষ করে ম্যানচেস্টার সিটি সমর্থকরা মনে করেন এটা শুধু আমরা তাদের জন্য ছাদ বন্ধ করে থাকি, তাদের জন্য না, এটা আসলে সবার জন্যই করা হয়ে থাকে। দেখা যাক ছাদ বন্ধ হয় কিনা। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি প্রেডিকশন দিতে পছন্দ করেন না, তাই আপনাকে সেই বিপদেও আমরা ফেলছি না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শরীফুল হক, দেখেন নাকি সুযোগ রিয়াল মাদ্রিদের? আমি সুযোগ, মানে ভুল কথা বলা ঠিক না, আমি দেখছি না রিয়াল মাদ্রিদ জিতলেও পারবে না। জিততে পারে, কিন্তু আমি আসলে সুযোগ দেখছি না যে তাদের পক্ষে সম্ভব এই জায়গা থেকে প্রত্যাবর্তন করা। আর্সেনালকে খুব বাজে খেলতে হবে, খুব বাজে খেলতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। ওই শুরুর দিকে যদি রিয়াল মাদ্রিদ একটা গোল করে ফেলে 15-20 মিনিটে, তাহলে আমার মনে হয় আর কোনো উপায় ওই জায়গায় নাই। দর্শক, আপনার কি প্রেডিকশন সেটা জানতে চাই আপনার কাছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.